পর্যায় সারণীর এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ শূন্য থেকে একদম শেষ পর্যন্ত যত কিছু রয়েছে, যত বেসিক জিনিস রয়েছে, যা যা কিছু জানা প্রয়োজন সব কিছু জানবা আজকের এই ক্লাসের মাধ্যমে। দেখো, আমরা স্বাভাবিকভাবে পর্যায় সারণীতে বলি যে ধাতু আছে, অধাতু আছে, অপধাতু আছে, অবস্থান্তর মৌল আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল আছে, বাট এর বেশি কিন্তু কিছু একটা তেমন একটা জানা হয় না। আমরা সর্বোচ্চ চিনি অধাতু কোনগুলো, বাট যখন তোমাকে বলা হয় যে এই অধাতুগুলোর মধ্যে কঠিন অধাতু কোনটা, তরল অধাতু কোনটা, গ্যাসীয় অধাতু কোনটা, এটাও চিনো না। আবার যখন বলা হয় যে কোনগুলো সুপার কন্ডাক্টর, অথবা বলা হয় কোনগুলো তড়িৎ সুপরিবাহী, অথবা বলা হয় কোনগুলো অর্ধপরিবাহী, বা মানে এই টাইপের যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু সব পর্যায় সারণী থেকেই আসে। সো আমাদের বেসিকটা না আসলে শুরু থেকে তেমনভাবে ক্লিয়ার হওয়ার না কারণে 9-10-এর পরবর্তীতে এইচএসসিতে গিয়ে কিন্তু অনেক রকমের আসলে কনফিউশনে পড়ে যায়। বাট স্টিল মানে একটা বেসিক ধারণা থাকাটা খুবই প্রয়োজন। আমরা ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে এমনভাবেই দেখব যে ভাইয়া পর্যায় সারণীটা খুবই প্রয়োজন। প্রথম যেই প্রশ্নটা আসে স্টুডেন্টের কাছ থেকে যে ভাইয়া পর্যায় সারণীতে কতগুলো মৌলের নাম মুখস্থ রাখতে হবে, সহজ সোজা সাপটা কথা, তুমি আসলে প্রথম 30টা নাম, মৌলের নাম একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। প্রথম 30টা মৌলের নাম: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানিডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এভাবে 30টা মৌলের নাম মনে রাখতে হবে। কতগুলো টোটাল, কতগুলো মৌলের নাম মনে রাখবো? টোটাল আমি লিখে দিচ্ছি, মৌলের নাম মনে রাখতে হবে টোটাল 30টা। অর্থাৎ তোমাকে 30টা মৌলের নাম একদম ঠাড়া মুখস্থ করতে হবে। এই 30টা শুধু মৌলের নাম মুখস্থ রাখলে হবে না, এদের মানে এক একটা মৌলর যে সংখ্যাটা সেটা তো পারমাণবিক সংখ্যা, রাইট? এই মৌলের নাম থেকে মৌলের নামের পরবর্তীতে এই 30টা মৌলের না ভরটাও মুখস্থ রাখতে হবে। তার মানে তোমার নামটা জানা প্রয়োজন, ভরটা জানা প্রয়োজন, কারণ এইটা কেমিস্ট্রির একদম বেস। এখন যখন কোনো একটা মৌল তুমি পড়ো, দেখো যখন তুমি পর্যায় সারণীতে দেখো, এইটা হচ্ছে ধরো তোমার স্বাভাবিকভাবে এই যে এক হচ্ছে পারমাণবিক সংখ্যা, এখানে লিথিয়াম 3 পারমাণবিক সংখ্যা, সোডিয়াম 11 হচ্ছে পারমাণবিক সংখ্যা। তোমার যে কোনো পর্যায়ে সারণী থাক না কেন, নিচের দিকে দেখবা ভর সংখ্যা দেয়া, নিচের দিকে কি দেয়া রয়েছে? ভর সংখ্যা। অনেকে আসলে সাইডেও দিতে পারে, কোনো সমস্যা নেই। সো প্রথম যে টার্গেটটা তোমাকে মনে রাখতে হবে, পর্যায় সারণীতে প্রথম 30টা মৌলের নাম একদম মুখস্থ করে ফেলো। এর পরবর্তীতে আসো যে ভাইয়া পর্যায় সারণীতে যদি আমি প্রথম 30টা মৌলের নাম মুখস্থ রাখি তাহলে কি এনাফ? উত্তর হচ্ছে না। পর্যায় সারণীতে কোন গ্রুপে কারা রয়েছে, কোনগুলো কোন মৌল বা কি টাইপের মৌল সব মনে রাখতে হবে। আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়ে দিই, মনে রাখবা পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা কতগুলো বলো তো ভাইয়া? পর্যায় সারণীতে মোট মৌল কতগুলো রয়েছে? এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা কিন্তু 118 খানা, রাইট? মোট মৌল কতগুলো বলো তো ভাইয়া? পর্যায় সারণীতে এই পর্যন্ত মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টা। কতগুলো? পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টা। কতগুলো মৌল পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা? 118টা। এই যে 118টা মৌল, এটাকে আসলে বেসিক্যালি, হ্যাঁ তুমি ব্লক হিসেবে ভাগ করতে পারো, সেটাতে আমি পরবর্তীতে যাচ্ছি, বাট বেসিক্যালি মনে রাখবা ভাইয়া এই যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোকে 3টা মেজর পার্টে ভাগ করা হয়। একটাকে বলা হয়, এই 3টা মৌলের মধ্যে একটা আসে ধাতু, আরেকটা অধাতু, আরেকটা হচ্ছে অপধাতু। দেখো ভালো করে খেয়াল করো কি কি বলেছি। একটা হচ্ছে 3টা পার্টে ভাগ করা হয়, 3টা মেজর পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে ধাতু, আরেকটা হচ্ছে অপধাতু, আরেকটা হচ্ছে অধাতু। বুঝাইতে পারছি? তার মানে প্রথমটা কি বলবো? আমরা বলবো পর্যায় সারণীতে ধাতু আছে 118টা মৌলের মধ্যে। হ্যাঁ, এখন বলতে পারো নিষ্ক্রিয় গ্যাস আছে না, নিষ্ক্রিয় গ্যাসটাকে আমরা এখন আলোচনার মধ্যে নিয়ে আসবো না। ধাতু আর অধাতুর মাঝখানের মৌলগুলোকে কি বলা হয়? অপধাতু। মানে যেই মৌলগুলো ধাতুও না অধাতুও না, তাদের মাঝামাঝি বৈশিষ্ট্য বহন করে, তাদেরকে আসলে অপধাতু বা উপধাতু, অপধাতু যাই বলো না কেন, সেমিকন্ডাক্টর বলতে পারো, সমস্যা নেই। ধাতু, অপধাতু, আরেকটা হচ্ছে অধাতু। এখন কেউ কি কখনো এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল ভাইয়া যে এই যে 118টা মৌল রয়েছে, এই 118টা মৌলের মধ্যে কতগুলো এক্স্যাক্টলি ধাতু আছে পর্যায় সারণীতে, কতগুলো অপধাতু আছে, কতগুলো অধাতু আছে? কেউ না মানে জাস্ট শুনছে যে আচ্ছা
গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলোকে ধাতু বলা হয়। আচ্ছা আচ্ছা, গ্রুপ শেষের দিকের গ্রুপের মৌলগুলোকে মানে অধাতু বলা হয়, রাইট? অপধাতু দুই একটা মুখস্থ করে নিছে, বাট কেউ জানি না আসলে। দেখো ভাই, এই বেসিকগুলো শেখা খুবই তোমাদের জন্য এখন ফরজ। প্রথমত যদি আমি বলি, পর্যায় সারণীতে সব থেকে বেশি আছে ধাতু, যেটার সংখ্যা হচ্ছে 94, অর্থাৎ 94টা ধাতু আছে। অপধাতুর সংখ্যাটা বলে দিই, অপধাতুর সংখ্যা হচ্ছে টোটাল 6টা এবং অধাতুর সংখ্যা হচ্ছে টোটাল 18টা। কতগুলো? টোটাল হচ্ছে 18টা। এখন দেখো, এই মৌলগুলোর মধ্যে ভাইয়া এই সবগুলো পর্যায় সারণীতে যখন বলবে নিচের কোনটা ধাতু বা অধাতু, আমার কি 94টা মৌলের নাম মুখস্থ রাখতে হবে? আমি যদি সাথে সাথে বলে দিতে চাই, উত্তর হচ্ছে না। কিভাবে কি? আমি যদি একটু বুদ্ধিটা খাটাই ভাইয়া, আমি যদি এই দিকের 18 আর 6 24টা মৌলের নাম মনে রাখতে পারি, বাকি যা কিছু আছে সব কিছুই ধাতুর মধ্যে পড়ে যাবে, রাইট? মানে আমি এই যে সহজটা মনে রাখি। ধরো ধরো হচ্ছে গিয়ে তোমার বড় বড় দুইটা সংখ্যা, দুইটা আলাদা ভাগে ভাগ, তুমি যদি ছোটটা মনে রাখো, তাহলে বড়টা তার বিপরীতটাই, ছোটটা দিয়ে তুমি বড়টা মনে রাখতে পারো, যে যেটা ছোটর অংশ নয় সেটাই হবে বড়টার অংশ, রাইট? সেম একইভাবে দেখো, আমরা যদি প্রথমে অপধাতু 6টার নাম চিনতে যাই, মনে রাখবা অপধাতু মনে রাখার খুব সুন্দর একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি ভাইয়া? মনে করো আমি তোমার স্যার, আমি তোমার স্যার, এখন আমাকে তোমার বাসায় দাওয়াত দিয়েছ এবং আমি তোমার বাসায় যাওয়ার পরবর্তীতে দরজাটা খুলে দিলা, দেওয়ার পরবর্তীতে তোমার বাসার মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো চেয়ার নাই, সবগুলো চেয়ার ধরো তোমার ছোট ভাই বা বোন ভেঙে ফেলেছে, বা আব্বু আম্মু তোমার উপর রাগ করে তোমাকে মেরে আসলে চেয়ার ভেঙে ফেলেছে। আচ্ছা, যাই হোক, সো এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, এই যে ধরো আমাকে এখন বসতে দিতে তো হবে ভাইয়া, তোমার বাসার মধ্যে সৌভাগ্যক্রমে একটা টুল আছে। তো দেখো, তুমি আমাকে বলবা জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, কারণ সাবধানে না বসলে দেখবেন এটাও ভেঙে গেছে, রাইট? তার মানে এই যে ট্রিক্সটা, জি স্যার, আমি তোমার বাসায় দাওয়াত খাইতে গিয়েছি, তুমি তখন বলবা, আমি বলবো তুমি আসো, তুমি বলবা জি স্যার আসেন, জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। সাবধানে কোথায় বসবে? সাবধানে টুলে বসে। তাহলে জিতে কি হবে বলো তো? জিতে হচ্ছে জার্মেনিয়াম, বুঝছো? জি সারতে হচ্ছে এসআই সিলিকন, আসেন এএসতে হচ্ছে আর্সেনিক, সাবধান এসবিতে হচ্ছে অ্যান্টিমনি, টুলে টিইতে টেলুরিয়াম, বসেন হচ্ছে বিতে হচ্ছে বোরন। মজা না বলো তো ভাইয়া? জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। এই যে দেখো, জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, এই যে আমি তোমাদেরকে জিনিসটা শিখিয়ে দিলাম, মানে হচ্ছে যেগুলো আমরা উপধাতু বলবো, বুঝছো? এদেরকে সেমিকন্ডাক্টরও বলতে পারো। এখানের মধ্যে যেই প্যারাটাই তোমরা পড়ো সেটা হচ্ছে ভাইয়া, প্রত্যেকটা মৌলের নাম আসলে যদি আপনি লিখে দিতেন, হ্যাঁ সেটাও লিখে দিচ্ছি ভাইয়া, তুমি যাতে বুঝো, তুমি যাতে অ্যাটলিস্ট বাসায় পড়াশোনা করো, এগুলো মুখস্থ রাখা খুবই প্রয়োজন। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা অপধাতু। তাহলে জিইতে কি হয় বলো তো ভাইয়া? জিইতে হয় জার্মেনিয়াম। কি হয়? জার্মেনিয়াম, জার্মেনিয়াম। তার পরবর্তীতে যদি আমি বলি এখানে স্যার এসআই, এসআইতে কি হয়? এসআইতে হয় সিলিকন। কি হয়? সিলিকন, জার্মেনিয়াম, তার পরবর্তীতে সিলিকন, তারপরে আর্সেনিক এএস, এএসতে কি হয়? এএসতে হয় আর্সেনিক। কি হয়? আর্সেনিক। তা এসবি, এসবিতে কি হয়? এসবিতে হচ্ছে অ্যান্টিমনি। এখানে ডাবল লাইন হয়ে গেছে। এসবিতে হচ্ছে অ্যান্টিমনি, তুমি বাংলা দিয়ে যে কোনোভাবে লিখতে পারো, অ্যান্টিমনি। তার পরবর্তীতে কি? টিই, টিতে হচ্ছে টেলুরিয়াম, টেলুরিয়াম। ইংরেজি দিয়ে লিখলে আসলে ঠিক লেখা যায়, তো যাক বাংলা দিয়ে লিখে দে, টেলুরিয়াম। বিতে কি? বিতে হচ্ছে বোরন। কি বলি? বিতে হচ্ছে বোরন। তো এই সবগুলো নাম মুখস্থ করা তোমাদের জন্য ফরজ, কারণ এই জিনিসগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ওইভাবে মনে রাখতে না পারো, সেই ক্ষেত্রে তুমি সরাসরি নামগুলো মুখস্থ রাখতে পারো, যে ভাই কোন মৌলগুলো। তোমার যদি মনে হয় না ভাই আমি আসলে এত কাহিনী করতে পারবো না, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, বোরন ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো, করে ফেলো, কোনো সমস্যা নেই। বাট আমার অ্যাটলিস্ট এই মৌলগুলোর নাম জানাটা ফরজ, তোমাদের উপর এখন কি এই নামগুলো জানা ফরজ। তাহলে এইগুলোকে কি বলতে পারি? অপধাতু বলতে পারি, অপধাতু বলতে পারি। এদেরকে আদর করে আরেকটা নাম বলতে পারি, সেমিকন্ডাক্টর, সেমি
কন্ডাক্টর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। আচ্ছা বানানটা একটু দেখে নিও, সেমিকন্ডাক্টর আসলে। যাই হোক, তার মানে এই জিনিসগুলো হোপফুলি এখনো মনে রাখবে। তবে পর্যায় সারণীর প্রথম অপধাতু কোনটা বলতে পারো? এইগুলোর মধ্যে পর্যায় সারণী সবার প্রথমে কে অবস্থান করে? অনেকে বলে ভাই জার্মেনিয়াম কই আছে পর্যায় সারণীতে, তো জানি না। সিলিকন মনে হয় আছে আশপাশে কোথাও, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এগুলো তো জানি না, বাট বোরন তো জানো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তাহলে বোরন হচ্ছে পর্যায় সারণীর প্রথম অপধাতু, মনে রাখবা। বোরন কি? বোরন হচ্ছে পর্যায় সারণীর প্রথম অপধাতু বা সেমিকন্ডাক্টর, প্রথম অপধাতু। এইগুলো বেসিক জিনিস ভাইয়া, এইগুলো জানতে হবে। মানে পরীক্ষায় আসলেই যে সব কিছু পারতে হবে ব্যাপারটা এমন না, অনেক কিছু তোমার নিজে থেকে জেনে রাখতে হবে আসলে। পর্যায় সারণীর প্রথম অপধাতু হচ্ছে বোরন। প্রথম পর্যায় সারণীর প্রথমে কি শুরু হয়? হাইড্রোজেন না? ওই হাইড্রোজেন কিন্তু একটা অধাতু। পর্যায় সারণীর প্রথম মৌলটাই একটা অধাতু। হিলিয়াম দ্বিতীয় মৌলটা একটা নিষ্ক্রিয় গ্যাস। লিথিয়াম তৃতীয় মৌল একটা হচ্ছে কি বলতো? তৃতীয় মৌল হচ্ছে একটা ধাতু। তারপর লিথিয়াম, তার পরবর্তীতে বেরিলিয়াম, তার পরবর্তীতে বেরিলিয়ামও একটা ধাতু, বাট বোরন তারপরে আসে যেটা একটা অপধাতু হিসেবে কাজ করে। অর্থাৎ ধাতু এবং অধাতু উভয় বৈশিষ্ট্যই সে বহন করে, রাইট? সো এই জিনিসটা একটু মনে রাখবো আমরা, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, কেমন? সো এই জিনিসটা মনে রাখলেই তোমার জন্য ভালো। এর পরবর্তীতে দেখো, দেখো ভালো করে খেয়াল করো। অধাতুর কথা যদি বলি, অধাতুর কথা কিসের কথা? অধাতু। সো অধাতুর কথাবার্তা যদি আমি বলি, অধাতু কয়টা আছে পর্যায় সারণীতে? 18টা। তো 18টা শুধুমাত্র এই অপধাতুর মতো এভাবে মনে রাখলে হবে না, তোমার পরীক্ষার মধ্যে এভাবে আসবে না। ভাইয়া তাহলে কিভাবে আসবে? আর একটু ডিটেলসে জানতে হবে অধাতুর বিষয়গুলো। কিভাবে ভাইয়া? অধাতুর জিনিসগুলো মনে রাখবা এভাবে। প্রথমত মনে রাখবা অধাতুকে আসলে 3টা ভাগে ভাগ করা যায়। কি কি 3টা ভাগ ভাইয়া? সবসময় মনে রাখবা ভাইয়া, অধাতুকে 3টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে গ্যাসীয় অধাতু, অথবা প্রথমে কঠিন। মানে পদার্থ স্বাভাবিকভাবে কয় রকম হয়? পদার্থ 3 রকমের হয়, একটা কঠিন, আর একটা তরল, আর একটা গ্যাসীয় অথবা বায়বীয়। তাহলে পদার্থ কয় রকমের? পদার্থ হয় 3 রকমের, কঠিন, তরল, গ্যাসীয়, কঠিন, তরল, গ্যাসীয়, কঠিন, তরল, গ্যাসীয়। সেম একইভাবে অধাতু কয় রকম হয়? 3 রকম। প্রথমটা কি? কঠিন। তার পরবর্তীটা কি? তরল। তার পরবর্তীতে গ্যাসীয় অথবা বায়বীয়, যে কোনো একটা বলতে পারো। এখন ভাইয়া এখানের মধ্যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে 18টার মধ্যে, মানে এখন তোমরা প্রশ্ন করতে শিখো ভাইয়া। প্রথমে দেখো তোমাকে প্রশ্ন করতে হবে যে আচ্ছা আপনি যে বললেন যে কঠিন, তরল এবং গ্যাসীয় এইগুলো অধাতুর অংশ, বা অধাতুগুলোর যে 18টা অধাতু রয়েছে সেই 18টা কিছু কঠিন, কিছু তরল। কঠিন মানে কিছু শক্ত অবস্থায় পাওয়া যায়, কিছু তরল অবস্থায় পাওয়া যায়, কিছু গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। এখন ভাইয়া আপনি আমাদেরকে বলেন তো যে কঠিন কয়টা, মানে এই 18টা অধাতুর মধ্যে কয়টা কঠিন অধাতু থাকে? 18টা অধাতুর মধ্যে কয়টা তরল অধাতু থাকে? 18টা অধাতুর মধ্যে কয়টা গ্যাসীয় অধাতু থাকে? সো প্রথমে যদি আমরা বলি এখানের মধ্যে কঠিন অধাতুর সংখ্যা সবসময় মনে রাখবা, কঠিন অধাতুর সংখ্যা হচ্ছে 6টা। কয়টা? 6টা। তরলের সংখ্যা কয়টা? তরলের সংখ্যা হচ্ছে 1টা। জাস্ট পর্যায় সারণীতে একটাই তরল অধাতু আছে। পর্যায় সারণীতে কয়টা তরল অধাতু আছে? একটাই তরল অধাতু আছে। আর গ্যাসীয় সংখ্যা কয়টা? গ্যাসীয় সংখ্যা হচ্ছে বাকি 11টা। কয়টা? বাকি 11টা। তাহলে এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো, কঠিনগুলোর নাম কিভাবে মনে রাখবো ভাইয়া? এতগুলোর নাম কিভাবে মনে রাখা সম্ভব? আমি তোমাদেরকে বলি, এটা মনে রাখা খুবই সহজ। কিভাবে? ধরো তুমি তোমার ফ্রেন্ডের সাথে একদিন কক্সবাজারে ঘুরতে গিয়েছো। কোথায় ঘুরতে গিয়েছো? কক্সবাজারে ঘুরতে গিয়েছো, খুবই ভালো কথা। কক্সবাজারে ঘুরতে যাওয়ার পরবর্তীতে হুট করে তোমার আব্বুর ফোন আসলো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে আসো সেখান থেকে। তার মানে তুমি ধরো কক্সবাজারে গিয়ে 5 মিনিট থাকার সময় পাবা। এখন তুমি তো ফ্রেন্ডদের সাথে গেছো, হেভি একটা মোবাইল টোবাইল নিয়ে গেছো, আইফোন নিয়ে গেছো, এই নিয়ে গেছো, সেই ক্যামেরা নিয়ে গেছো। নিয়ে যাওয়ার পর কি করবা? ছবি তুলবা, রাইট? সব থেকে বেশি কি করবা? বা মানে ভাই আমি আসছি খাওয়া দাওয়া বাদ, গোসল বাদ, আগে ছবি তুল বন্ধু, যতগুলো পারবা ছবি তুলবা, কারণ ফেসবুকে দিতে হবে, ইনস্টাতে দিতে হবে, রাইট? এরকমই তো করো। তার মানে এখানের মধ্যে একটাই জিনিস যে তুমি কোথায় গিয়ে ছবি তুলতেছো? সমুদ্রের ধারে গিয়ে ছবি তুলতেছো। কয়টা ছবি? একটা ছবি তুলবা নাকি মানে 1 মিনিটে 100টা ছবি তুলে ফেলবা? তার মানে ওই যে দেখো কঠিন অধাতুগুলো তুমি ওই ট্রিক্সের মাধ্যমে একটু মনে রাখতে পারো। কিভাবে ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো, জাস্ট আমি তোমাদেরকে বলে দিই। কঠিন অধাতুগুলো মনে রাখবা যে ধরো
তুমি কি করবা, অনেকগুলো ছবি তুলবা, রাইট? তাহলে ছবিকে আসলে তোমার বন্ধু ধরো বাসায় চলে গেল, যাওয়ার পরবর্তীতে তোমাকে কি বলবে, পিকগুলা দে, তুই আমাকে কিগুলা দে, পিক দে, বলে না বন্ধু দোস্ত পিকগুলা পাঠা। আমরা কি পিকচারকে শর্টে পিক বলি। বন্ধুকে কি বলবা, যে বন্ধু তোর আইফোনে যে ছবিগুলো তুলেছি সেই পিকগুলা দে। সেই পিকগুলাকে আমরা কি বলতে পারি, পিক, পিআইসি, পিক। কিন্তু ছবি তো একটা না, অনেকগুলো তুলছো, এস, পিক্স। তাহলে এটি অ্যাট, তার পরবর্তীতে সি মানে সমুদ্রের ধারে, সি বানান যদিও বা এসি না, বাট মনে রাখবা পিক্স অ্যাট সি মানে সমুদ্রের ধারে ছবি তুলেছ। তাহলে পিতে কি, পিতে ফসফরাস, আইতে আয়োডিন, সিতে কার্বন, এসতে সালফার, এটিতে অ্যাস্টাটিন, এসিতে সেলেনিয়াম। সবগুলো আমি লিখে দিচ্ছি একটু পরে, কোনো সমস্যা নেই। তরল একটার নাম কি ভাইয়া, পর্যায় সারণীতে একটাই তরল অধাতু আছে। তোমরা খনিজ সম্পদ জীবাশ্ম চ্যাপ্টারটাতে ব্রোমিন দ্রবণ, লাল বর্ণের ব্রোমিন দ্রবণের টেস্ট পড়েছিল না, অ্যালকিনের অসম্পৃক্ততা প্রমাণ। আচ্ছা না পড়লেও সমস্যা নেই, আমি বলে দিই, ওই চ্যাপ্টারে একটা পার্ট ছিল অসম্পৃক্ত দ্রবণ, মানে অসম্পৃক্ত থেকে সম্পৃক্তকে পৃথকীকরণ। সেই ক্ষেত্রে আমরা একটা দ্রবণের নাম শিখেছি, সেটা হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ। কি দ্রবণ, ব্রোমিন। Br2 হিসেবে রাখবা, ওরা আসলে দ্বিপারমাণবিক, তো দ্বিপারমাণবিক মানে একাই, মানে দুইটা আকারে থাকে। তার পরবর্তীতে গ্যাস, গ্যাস 11টার নাম মনে রাখার দরকার নেই, জাস্ট কয়েকটা মনে রাখবা, নাইট্রোজেন, হ্যাঁ, অক্সিজেন, তার পরবর্তীতে ফ্লোরিন, হ্যাঁ, তার পরবর্তীতে ক্লোরিন, বুঝতে পারছো, এই কয়েকটা নাম। তার পরবর্তীতে হাইড্রোজেন, এই 5টার নাম মনে রাখো, তাহলেই এনাফ। এখন মেইন যে জিনিসটা, এই যে কঠিন অধাতুগুলো আছে তোমার এখানে, এই জিনিসগুলোকে আমি একটু পরের পেজে এখানে এক্সপ্লেইন করি, হ্যাঁ ঠিক আছে, এখানে একটু আমি এক্সপ্লেন করি যে অধাতুগুলো। দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, প্রথমত তোমার এখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে তুমি অনেকগুলো মৌলের নাম পেয়েছিলা। দেখো পিতে কি বুঝে, কঠিনগুলো। পিতে হচ্ছে, যারা জানো না আসলে, মানে আমি সব ডিটেলসে লিখে দিচ্ছি যাতে তোমাদের ধরতে কোনো সমস্যা না হয়। ফসফরাস, রাইট? অনেকে আসলে এটাও ধরতে পারো না, হ্যাঁ আসলেই পারে না। আইতে হচ্ছে, কোনো সমস্যা নেই, আমি একদম তোমাদেরকে ডিটেলসে দিয়ে দিচ্ছি। আইতে হচ্ছে আয়োডিন। সিতে কি, সিতে হচ্ছে আমার কার্বনকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়, সিতে কার্বনকে বোঝানো হয়। তারপর এসতে হচ্ছে সালফারকে বোঝানো হয়। এস হচ্ছে সালফার, কে, এস হচ্ছে সালফার। তার পরবর্তীতে এটিতে কি, এটিতে হচ্ছে অ্যাস্টাটিন, একটু বানানটা দেখো, অ্যাস্টাটিন, হ্যাঁ। তার পরবর্তীতে এসিতে হচ্ছে সেলেনিয়াম, লাস্টের দুইটা সবারই দরকার হবে, সেলেনিয়াম। তার মানে এই যে দেখো, তুমি ছোটবেলা থেকে যে কার্বন পড়ো, ভাইয়া কার্বনটা কি কঠিন নাকি তরল নাকি গ্যাস, এটা কখনো চিন্তা করে দেখেছ? সবাই বলে কার্বন, যখন কার্বনের কথা আসে সবার আগে কোন যৌগটার কথা মানুষের মাথায় আসে বলো তো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি গ্যাস? তো আমরা মনে করি ও কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তো গ্যাস, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস মানে কার্বনও গ্যাস হবে। এগুলো কিন্তু আসলে দুনিয়ার মানে হিজিবিজি কথাবার্তা, বুঝতে পেরেছো আমার কথা? সো এইগুলো চিন্তা করা যাবে না। প্রথমত তোমাকে মনে রাখতে হবে যে এই মৌলগুলো ফসফরাস, আয়োডিন, কার্বন, সালফার, অ্যাস্টাটিন, সেলেনিয়াম, এই মৌলগুলো আসলে কঠিন অধাতু হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? এরা আসলে কঠিন অধাতু হিসেবে কাজ করে। আর এই যে কার্বনটা দেখতে পাচ্ছ না, তোমরা যদি কখনো চিন্তা করো, এই যে দেখো, এই যে দেখো, মনে রাখবা কিন্তু এইগুলো, এই যে আই, দেখো আমি তোমাকে সহজে একটা কথা বলি ভাই, এই জায়গার মধ্যে আমাদের যে গ্যাসীয় জিনিসগুলো আছে, এই যে এনতে কি নাইট্রোজেনকে বোঝে, এগুলো লিখবো না, ওতে অক্সিজেন, এফতে ফ্লোরিন, সিএলতে ক্লোরিন। এই যে দেখো এখানের মধ্যে কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন সবাই আছে, আয়োডিন কিন্তু নাই। অনেকে আসলে মানে ধান্দায় লিখতে পারো আয়োডিন তেমন একটা গ্যাসীয় অধাতু, কারণ ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, এখানে তরল আছে ব্রোমিন না। মনে রাখবা, প্রথমত মনে রাখবা আমাদের যে হ্যালোজেনগুলো রয়েছে, হ্যালোজেন মৌলগুলো, দেখো ভাইয়া এগুলো অনেক হেল্প করবে। হ্যালোজেন মৌলগুলো সবাই অধাতু। হ্যালোজেন মৌলগুলোর মধ্যে কি কি আছে বলো তো ভাইয়া? হ্যালোজেন মৌলগুলোর মধ্যে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরকম আছে কি নাই বলো তো? আচ্ছা ভাইয়া আছে। তাহলে এই যে মৌলগুলোর মধ্যে প্রথম যে মৌল দুইটা দেখতেছো না, এই যে দেখো তো ফ্লোরিন আর ক্লোরিন, এরা কি অবস্থায় থাকে? এই যে দেখো লিখে দিছি অধাতুর মধ্যে, এই যে দেখো ফ্লোরিন এবং ক্লোরিন পাবা, এইগুলো আসলে গ্যাসীয় অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায়। এই যে এই জিনিসটা মনে রাখলে এনাফ, এগুলো মনে রাখলে এনাফ। জাস্ট এটা তো
মানে কত কিছু যে তোমার লাইফটা যে কত সহজ হয়ে যাবে। দেখো ব্রোমিন কি অবস্থায় থাকে, ব্রোমিন দেখো একমাত্র তরল অধাতু, একমাত্র মনে রাখবে একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। বুঝাইতে পারছে, একমাত্র তরল অধাতুর নাম কি, ব্রোমিন ভাইয়া। তাহলে আয়োডিন আর অ্যাস্টাটিন, এই যে দেখো এখানে আয়োডিনও আছে, এখানে দেখো অ্যাস্টাটিনও আছে, দেখো এখানে আয়োডিনও আছে, এই যে দেখো আয়োডিনও আছে, অ্যাস্টাটিনও আছে। তাহলে অ্যাস্টাটিন এবং আয়োডিন এই দুইটা কি হবে বলো তো, লাস্টের দুইটা হচ্ছে কঠিন। লাস্টের দুইটা কি আছে, লাস্টের দুইটা কঠিন। বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? দেখো তো ভাইয়া জিনিসটা একদম ওভারঅল জিনিসটা কম্প্যাক্ট আকারে গুছানো হয়ে গেল না, যে কোথায় কি দরকার। এখন আর একটা জিনিস মনে রাখবা, এখানের এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। ব্রোমিন, ব্রোমিনের বর্ণটা কি মনে রাখবা, ব্রোমিনের বর্ণটা হচ্ছে লাল বর্ণের। হ্যাঁ, আর এইগুলোর বর্ণ দরকার নেই, জাস্ট সরাসরি এই মৌলগুলো সরি এই কি বলে পরমাণুগুলোর নাম মুখস্থ করে ফেলবা। পারবো কিনা বলো তো ভাইয়ারা? হোপফুলি তোমরা পারবা। সো ওভারঅল একটা কম্প্যাক্ট আইডিয়া পেয়ে গেলা, ওভারঅল একটা কম্প্যাক্ট আইডিয়া পেয়ে গেলা ধাতু আর অধাতু সম্পর্কে, রাইট? না, যদিও বা অপধাতু সম্পর্কে বলতে পারি, ধাতু আর অধাতু না, অপধাতু সম্পর্কে পেয়েছ। আচ্ছা এখন আসো ভাইয়া ধাতু সম্পর্কে কি কি জানতে হবে। ধাতু সম্পর্কে, ধাতুর সংখ্যা তো 94, আপনি যেমন এখানের মধ্যে অধাতুর সংখ্যা কোনগুলো কি অবস্থায় আছে এইগুলো এক্সপ্লেইন করলেন, এখানের এইগুলো এক্সপ্লেইন করলেন। তাহলে আপনি একটু আমাকে বলেন তো ভাইয়া, ধাতু 94টা কিভাবে মুখস্থ রাখবো? মুখস্থ রাখার কোনো দরকার নাই ভাইয়া। কেন? মনে রাখবা একটা সহজ ট্রিক্স, এটা দিয়ে দুনিয়া উদ্ধার করতে পারবা। কেমন ট্রিক্স ভাইয়া? মনে রাখবা ধাতুর নামের শেষে আম থাকে। ধাতুর, এটা ম্যাক্সিমাম সকল ক্ষেত্রে প্রযোজ্য হয় না, নামের শেষে আম থাকে। যেমন আমি এখানের মধ্যে কি বলতে পারি বলতো, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, লিথিয়াম। বুঝতে পারছি? তার পরবর্তীতে কি বলতে পারি দেখো ভালো করে খেয়াল করো, বেরেলিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, বুরানি মোগলাই কাবাব, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তার পরবর্তীতে কি লিখতে পারি আরো, ধরো এখানের মধ্যে তুমি আরো লিখতে পারো অ্যালুমিনিয়াম, হ্যাঁ, এরকম আম। হ্যাঁ, তার পরবর্তীতে ফেরাম, দেখো আমি তোমাকে লিখে দিচ্ছি, ও মা আম তো চলে আসতেছে, যাই হোক অ্যালুমিনিয়াম। তারপরে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম মানে গ্রুপ, ওই যে অবস্থান্তর মৌলগুলো যেগুলো, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানিডিয়াম, ক্রোমিয়াম। ম্যাঙ্গানিজের দেখবা ল্যাটিন নাম থেকে আসছে, যেমন আয়রনটার আসল নাম কিন্তু ফেরাম। বুঝছো? আয়রনের আসল নাম কি? আয়রনের আসল নাম কিন্তু ফেরাম। বুঝছো? এটার আয়রনের বেসিক যেই নামটা ল্যাটিন শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে ফেরাম, বাট আমরা এটা আয়রন বলে ডাকি। বুঝছো? আয়রন বলে ডাকি, বাট এফি, ফেরাম থেকে আসলে এফি আসছে। আচ্ছা যাই হোক, সো এইগুলো মোটামুটি যদি মনে রাখো, তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তরল একটা অধাতু ধাতুর নাম মনে রাখতে হবে। কি বলেছি? এটা একটু স্পেশাল তরল ধাতু। কি ধাতু? তরল ধাতু। মনে রাখবা একটাই তরল ধাতু আছে, মানে একটা না আরও আছে, বাট মার্কারির নামটা একটু স্পেশাল কেয়ার দিয়ে মনে রাখবা। মার্কারির নামটা একটু স্পেশাল কেয়ার দিয়ে মনে রাখবা, এটা একটা তরল ধাতু। যেমন এখানের মধ্যে তরল অধাতু পড়েছ ব্রোমিন, এটা বেশ গুরুত্বপূর্ণ। সেম একইভাবে আমি যদি তোমাকে বলি যে তরল অধাতু কোনটা, তরল অধাতু কিন্তু আমাদের মার্কারি। তরল অধাতু কোনটা? তরল অধাতুর নাম হচ্ছে মার্কারি। সুতরাং হোপফুলি তোমরা ওভারঅল একটা কনসেপ্ট বুঝতে পারছো। এখানের মধ্যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে মানে এটা বেসিক জিনিস, সব কিছু আসলে পরীক্ষায় আসার জন্য পড়তে হয় না। পর্যায় সারণীর প্রথম মৌল কি বলতো? হাইড্রোজেন না? তাহলে পর্যায় সারণীর প্রথম মৌল হাইড্রোজেন। তাহলে পর্যায় সারণীর একটু অন্যভাবে চিন্তা করো, প্রথম মৌল ধাতু নাকি অধাতু বলতো? অধাতু নাকি অপধাতু? অবশ্যই প্রথম মৌল যেহেতু হাইড্রোজেন, এটা একটা কি হবে বলো তো? হাইড্রোজেন কিন্তু একটা অধাতু। এইটা একটু মনে রাখবো, পর্যায় সারণীর প্রথম মৌল একটা অধাতু। তার পরবর্তীতে আমি যদি চিন্তা করি পর্যায় সারণীর দ্বিতীয় মৌলের কথা,
পর্যায় সারণীর দ্বিতীয় মৌল। এই যে পর্যায় সারণীর দ্বিতীয় মৌলটা দেখতে পারতেছো, এইটা কি? এটা কি ধাতু, অধাতু নাকি অপধাতু বলো তো? দ্বিতীয় ধাতুটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামটাকে কি বলা হয় বলো তো? নিষ্ক্রিয় গ্যাস। কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। বুঝছো? তার মানে দ্বিতীয় মৌলটা একটা নিষ্ক্রিয় গ্যাস, রাইট? তার মানে শুরু হয়েছে অধাতুর মাধ্যমে, তারপরে যদিও বা পর্যায় সারণীতে এই দুইটা মানে মৌলের অবস্থান কিন্তু ব্যতিক্রম ধর্মী, মানে স্বাভাবিক নিয়মে হয় না। কারণ গ্রুপ 1-এ আসলে সকল মৌল ধাতু, শুধুমাত্র হাইড্রোজেন বাদ দিয়ে। সেম একইভাবে পর্যায় সারণীর পর্যায় সারণীর তৃতীয় মৌল, সেই মৌলটার নামটা কি বলতো? লিথিয়াম। তো কোনো কিছুর নামের শেষে যদি আম থাকে সেটা কি হয়? ধাতু হয়। তাহলে লিথিয়ামটাকে কি বলবো? পর্যায় সারণীর তৃতীয় মৌল হচ্ছে ধাতু। মনে রাখতে হবে পর্যায় সারণীর তৃতীয় মৌলের নাম কি? লিথিয়াম। এটা একটা ধাতু। তার পরবর্তীতে আমি যদি তোমাকে বলি পর্যায় সারণীর চতুর্থ মৌল বেরিলিয়াম, সেটাও ধাতু, বাট পর্যায় সারণীর প্রথম অপধাতু, এটা অলরেডি তোমাদেরকে পড়াইছি। অপধাতু কি? বোরন, রাইট? এটা কি? এটা হচ্ছে পর্যায় সারণীর পঞ্চম মৌল, রাইট? এটা কি? এটা হচ্ছে বোরন। বিতে কি বুঝায়? বিতে বোরন। বিতে আবার বাংলাদেশ না কিন্তু, বিতে কি বুঝায়? বোরন। তাহলে এই যে জিনিসগুলো ভাই, এইগুলো কি পরীক্ষায় আসে? উত্তর হচ্ছে না। এগুলো তোমাকে জানতে হবে জিনিসগুলো। মানে তুমি পর্যায় সারণী পাইলা, পড়া শুরু করে দিলা, বাট কোনো কিছু চিন্তা করলে না। পর্যায় সারণী মানে চিন্তা করো ভাইয়া, চিন্তা করতে শিখো, প্রশ্ন জিজ্ঞেস করতে শিখো। মানে আমরা শুধুমাত্র তোমাদেরকে বলে দিলাম, তোমরা করে মুখস্থ করে গেলা। এইটার ভিতর থেকে বেরোয় আসতে হবে কিভাবে কি হচ্ছে, কেন হচ্ছে, জিনিসগুলো মানে কিভাবে গোছানো হচ্ছে, বা যাই হোক না কেন প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। তুমি যদি প্রশ্ন জিজ্ঞেস করো তাহলেই তোমার মাথার ব্রেইন খুলবে। প্রথমে তোমাকে পর্যায় সারণীটা নিয়ে চিন্তা করতে হবে যে এটা কেন, এই মৌলগুলো কেন এখানে আছে, কেন জিনিসগুলো এভাবে আছে, জিনিসগুলো কেন এভাবে না থেকে অন্যভাবে কেন থাকলো না। হোপফুলি তোমাদের সবাইকে আমি বোঝাতে পেরেছি। এই পর্যন্ত তুমি যদি বুঝতে পারো তাহলে আমরা নেক্সট পর্যায় সারণীর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। হ্যালো বাচ্চারা, এতক্ষণ ধরে বেসিক জিনিসপত্রগুলো দেখলা। এখন আমি দেখাবো আমাদের কোর্সের মধ্যে কোন কোন জিনিস রয়েছে। কারণ তোমরা সামনে এইচএসসিতে উঠতেছো, এইচএসসি 28 ব্যাচ, কিভাবে কোর্সের মধ্যে পড়ানো হবে, কোন কোন জিনিসগুলো থাকবে সেইগুলো একটু ডিটেলসে আলোচনা করি। কেমিস্ট্রিতে কি কি পাবা তোমরা? প্রথমে দেখো, প্রতিটি ক্লাস হবে 1.5 ঘন্টার, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের প্রত্যেকটা কেমিস্ট্রি ক্লাস হবে। 10 মিনিট স্কুলের ওয়েব অ্যাপ, 10 মিনিট স্কুলের অ্যাপ সম্পর্কে তোমরা জানো, ইনস্টল করলেই হয়ে যাবে। প্রত্যেকটা অধ্যায়ের আমরা বেসিক জিনিস পড়বো, সাথে সাথে এমসিকিউ পড়বো, সাথে সাথে সিকিউটাও সলভ করে ফেলবো। অর্থাৎ এমন না যে একটা অধ্যায়ে শুধুমাত্র বেসিক জিনিস পড়বো, বিগত বছরের বোর্ড প্রশ্ন, বোর্ডে আসে এমসিকিউ এবং সিকিউ বোথ সলভ করব। তার পরবর্তী প্রতিটি লাইভ ক্লাসের সাথে থাকবে টিচারের দাগানো স্লাইড লেকচার। স্লাইড বলতে পারো, মানে আমি যেইটার মধ্যে দাগিয়ে লিখতেছি বা পড়াচ্ছি যেই স্লাইডটার মধ্যে, সেটা তুমি পেয়ে যাবে অ্যাপসের মধ্যে। এছাড়া আর একটা কেমিস্ট্রিতে স্পেশাল জিনিস রয়েছে। কেমিস্ট্রিতে আমরা দাগানো বই দিয়ে দিচ্ছি কোন লাইনটাকে। তোমরা তো জানো এইচএসসিতে কেমিস্ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক লেখা, কোন লাইনগুলো পড়বো, কোনগুলো পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমরা বই আগে থেকে দাগিয়ে দিই। তার পরবর্তীতে দেখো রেকর্ডেড ক্লাস থাকবে। যদি তুমি কখনো লাইভ ক্লাসটা মিস করে যাও তাহলে রেকর্ডেড ক্লাস যে কোনো সময় করে নিতে পারবা। প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন পাবা 10 মিনিট স্কুলের অ্যাপের মধ্যে। আসলে বারবার দেখার জন্য সুবিধা এবং ফ্লেক্সিবল লার্নিং 2x স্পিড পর্যন্ত। মানে তুমি একটা ক্লাস করেছো, পরবর্তীতে খুব টানা একবার রিভাইজ করে যেতে চাচ্ছ, এই রেকর্ডেড ভিডিওটা 2x-এ তুমি করতে পারবা। আর্কাইভ ক্লাস, অর্থাৎ বিগত বছরের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে। অর্থাৎ তুমি যে শুধু লাইভ ক্লাস পাবা ব্যাপারটা এমনটা না, বিগত বছর অর্থাৎ 2027 সালের পরীক্ষার্থীরা আমাদের যেই অধ্যায়ের ক্লাসগুলো করতেছিল সেগুলো পেয়ে যাবা। তার মানে ধরো একটা অধ্যায় 1, সেই অধ্যায়ের উপর আমরা তো লাইভ ক্লাস নিতে থাকবোই, বাট তোমার যদি মনে হয় তোমার পরীক্ষায় 2 নম্বর চ্যাপ্টারটাও টিচার দিয়ে দিয়েছে, বাট ওইটা শেষ করতে আমাদের একটু সময় লাগতেছে, তুমি 2 নম্বর ক্লাসটা অলরেডি 2027 সালে যে ব্যাচের ক্লাসের স্টুডেন্টগুলো করেছে সেটা তুমি রেকর্ডেড আকারে খুব সুন্দর করে গুছানো পাবা। শুধু ওইটা না, ওয়ান শট ক্লাসও পেয়ে যাবা। তার পরবর্তী দেখো, অধ্যায়ভিত্তিক
বেসিক রেকর্ডেড ওয়ান শট ক্লাস। এই ওয়ান শট ক্লাস কীরকম হবে, অধ্যায়ভিত্তিক বেসিক থাকবে, সিকিউ থাকবে এবং এমসিকিউ থাকবে। কেমন? সো ওয়ান শট ক্লাস যেটা হয় তোমরা সবাই জানো, বেসিক থেকে শুরু করে বোর্ডে এমসিকিউ সিকিউ সব কিছু আমরা কভার করে ফেলবো। পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য একটা ক্লাসেই যেটা যথেষ্ট হবে। পরীক্ষার আগের রাতে একটা ওয়ান শট ক্লাস করবা, প্রপার রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া আমাদের 3টে এক্সাম রয়েছে, ডেইলি এক্সাম, মান্থলি এক্সাম এবং মডেল টেস্ট। অর্থাৎ তুমি প্রতিটি ক্লাসের শেষে তুমি ডেইলি এক্সাম দিতে পারবা। ডেইলি যেটা ক্লাস হচ্ছে সেটার পরপর কেমিস্ট্রিতে ধরো আজকে একটা অধ্যায়ের উপর, অধ্যায় 5-এর উপরে ক্লাস করেছো, সেটার উপরে পরীক্ষা হবে। একটা ছোট এমসিকিউ লিখতে হবে না, ভয় পাইও না, জাস্ট মোবাইলের মধ্যে বা ল্যাপটপ বা পিসির মধ্যে হচ্ছে উত্তরগুলো করে ফেলবে, এটা এত এটা এত এটা এত এটা এত। কেমন? তারপর মডেল টেস্ট থাকবে, মডেল টেস্টের মধ্যে সিকিউ এমসিকিউ উভয় থাকবে, বাট এইগুলো মান্থলি এক্সামের ক্ষেত্রে এমসিকিউগুলোতে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এছাড়া মডেল টেস্ট যেটা মান্থলি হবে সেটাতে বোর্ডে আসা বিভিন্ন আমরা সিকিউ প্রশ্ন তোমাদেরকে টেস্ট করে থাকি, যে পুরা মাসের ক্লাসগুলো কি প্রপারলি করেছো, তুমি কি উত্তর ঠিকঠাক মতো করতে পারতেছো কিনা। সেখানে এমসিকিউ সিকিউ সরাসরি আমরা কোশ্চেন করে থাকি। এছাড়া তোমার ধরো ক্লাসে তো অনলাইন ক্লাস করতেছো, রাইট? তো অনলাইন ক্লাস করার ক্ষেত্রে তুমি কিন্তু টিচারের সাথে সরাসরি কথা বলতে পারো না, কিন্তু আমাদের থাকে কিউএনএ সেশন, অর্থাৎ কোশ্চেন করতে পারো, অ্যান্সার পাবা টিচারের কাছ থেকে সরাসরি। কোনো একটা জায়গার যদি জায়গা না বুঝে থাকো, সেটা আমরা সরাসরি কথা বলবো তোমাদের সাথে। এটা সময় দেওয়া থাকে যে এই দিন আমরা ধরো শুক্রবার সকাল 11টা একটা রসায়নের কিউএনএ সেশন আছে, যেটাতে তুমি আমার সাথে বা আমাদের যে রসায়ন টিচাররা রয়েছে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবা। তার পরবর্তীতে দেখো টেক্সট লিখে, যদি ধরো তোমার এই যে দেখো 10-10-এ আসলে এআই একটা আমাদের নতুন একটা খুব দারুণ ফিচার চলে এসেছে, যেখানে ধরো তুমি এখানের মধ্যে কোশ্চেন জিজ্ঞাসা করবা, 10-10 একটা অপশন থাকবে, যে কোনো ছবি 24 ঘন্টা, দিনে 24 ঘন্টা যে কোনো সবাই জাস্ট ছবি তুলে জাস্ট এখানের মধ্যে সাবমিট করবা, উত্তর দিয়ে দিবে। অর্থাৎ দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় 10-10 আমাদের একটা এআই ফিচার রয়েছে। যেমন এখানে দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ুচাপের মূল পার্থক্যটি, এই যে প্রশ্নটি প্রথমে 10-10 বুঝে নিচ্ছে, তার পরবর্তীতে 10-10 তার উত্তরটা দিয়ে দিবে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তার মানে দেখো এই যে দেখো খুব সুন্দর মতো তোমার যে কোনো কোশ্চেনে, তোমার সৃজনশীল প্রশ্নের ছবি, হ্যাঁ তোমার এমসিকিউ এর প্রশ্নের উত্তরের ছবি, সিকিউ এর প্রশ্নের উত্তরের ছবি, সব কিছুর উত্তর এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তার পরবর্তীতে ফেসবুক ডিসকাশন গ্রুপ থাকবে, যেই গ্রুপটাতে তুমি তোমাদের সমস্যাগুলো জানাতে পারবা। তোমাদের ডেইলি যে ওয়ার্কগুলোর দেওয়ার থাকবে, যে ধরো কোনো একটা পড়ানো হয়েছে, তার পরবর্তীতে বলছে এই ইকুয়েশনটা সলভ করে তুমি সাবমিট করবা। আমাদের একটা প্রাইভেট গ্রুপ থাকবে, যারা আসলে ইনরোল করবা, সেই প্রাইভেট গ্রুপের মধ্যে আমরা ওই যে তোমাদের যে হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো সাবমিশন নিব। অর্থাৎ তুমি সেখানে সাবমিট করবা, তুমি যে হোমওয়ার্কগুলো করেছো সেগুলো, সেখানে আমরা আবার কমেন্টের মাধ্যমে চেক করে জানাবো তুমি কতটুকু পারফেক্টলি উত্তরগুলো করেছো আসলে। বুঝতে পেরেছো? তার পরবর্তীতে থাকতেছে মাস্টার বুক। মাস্টার বুক হচ্ছে এমন একটা বই যেটা আসলে অনেকগুলো গাইড, অনেকগুলো বোর্ড বই এবং অনেকগুলো টেস্ট পেপার সব কিছুর কম্বিনেশন। অর্থাৎ যেই বইটাতে তুমি বেসিক পাবা, বিগত বছরের বোর্ডের এমসিকিউ পাবা, বিগত বছরের বোর্ডে আসা সিকিউ পাবা এবং সব থেকে বেস্ট ভার্সনের থিওরি পাবা। অর্থাৎ একটা বই কিনলে আর তোমাকে চিন্তা করতে হবে না এবং মডেল টেস্টও দিতে পারবা। সো তোমরা চাইলে মাস্টার বুকটাও আসলে তোমরা অর্ডার করে ফেলতে পারো আমাদের কোর্সের সাথে। কেমন? আগে থেকে এই যে দেখো ডেলিভারি চার্জ একদম কিন্তু ফ্রি তোমাদের জন্য, যারা কোর্সে এনরোল করবা ডেলিভারি চার্জ একদম ফ্রি। কেমন? আচ্ছা ঠিক আছে। তার পরবর্তীতে দেখো বিশেষ অর্জন, আমরা প্রতি ক্লাস এবং এক্সামের পারফরমেন্সের ভিত্তিতে প্রতি মাসে স্টুডেন্ট অফ দ্য মান্থ করা হয়, যাকে আমরা একটা সার্টিফিকেট পাঠাই এবং 10 মিনিট স্কুলের টি শার্ট পাই। এটা আমরা ভিতরে যখন তোমরা এনরোল করে ফেলবা টি শার্ট পাবা। তোমাদের জন্য নতুন টি শার্ট দেওয়া হচ্ছে এইচএসসি 28 ব্যাচের জন্য, তারা কিন্তু এই টি শার্টটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? তার পরবর্তীতে অধ্যায় ভিত্তিক আনলিমিটেড এক্সাম। এটা কীরকম ভাইয়া? ধরো তোমার অধ্যায় 3টা রয়েছে, 3টা অধ্যায়ের উপর তুমি মডেল টেস্ট দিতে চাও, তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে পরীক্ষা দিতে পারবা। ভাবলা প্রথম অধ্যায়ের উপর 10টা এমসিকিউ, দ্বিতীয় অধ্যায়ের উপর 20টা এমসিকিউ, তৃতীয় অধ্যায়ের উপরে 20টা এমসিকিউ, অর্থাৎ আমি 50টা এমসিকিউর পরীক্ষা দিতে চাই, কিন্তু এই অধ্যায় থেকে এতগুলো করে এমসিকিউর আমি পরীক্ষা দিতে চাই। জাস্ট তুমি যাবা, কাস্টমাইজ করবা, তুমি জাস্ট পরীক্ষাটা দিয়ে দেবে, মানে নিজের মতো করে। শুধুমাত্র কি করতে হবে? আমাদের কোর্সে এনরোল করতে হবে। কোর্সে এনরোল করতে চাইলে জাস্ট একটা সহজ জিনিস, কিছু যদি না বুঝো 16910, আমি আবারও রিপিট করতেছি 16910, এই নাম্বারে যদি কল করো তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। এখন আমরা বাকি পর্বগুলো সম্পর্কে জানবো। দেখো
প্রথমেই যদি বলো পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কতগুলো এবং পর্যায়ের সংখ্যা কয়টা, উপর থেকে যে নিচে যে তুমি আসতেছো এইগুলো হচ্ছে এক একটা গ্রুপ নির্দেশ করতেছে, রাইট? এগুলো সবাই জানো, উপর থেকে নিচের দিকে আসলে এক একটা এরকম করে উপর থেকে নিচের দিকে আসলে এগুলো এক একটা কি নির্দেশ করে, গ্রুপ নির্দেশ করে। আচ্ছা ভাইয়া, তাহলে গ্রুপ সংখ্যা আছে কয়টা? তুমি যদি হিসেব করো, মনোযোগ দিয়ে দেখো, ভালো করে খেয়াল করো, একটা গ্রুপ, তার পরবর্তীতে 2টা 3টা 4টা, এই তাড়াতাড়ি আসে না কেন, এইভাবে আসলে বেশি নাটক হয়ে যায়। এই যে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এবং 18। তার মানে আমি যদি উপর থেকে নিচের দিকে যেতে থাকি একটা একটা করে, 18টা গ্রুপ আছে। তার মানে এই পুরাটা একটা গ্রুপ, পুরোটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এভাবে উপর থেকে নিচের দিকে নামতে থাকলে সেটা কি হয়ে যাবে, এক একটা গ্রুপ হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে এক একটা গ্রুপ, এখানে টোটাল গ্রুপের সংখ্যা কয়টা? 18টা। পর্যায় কি? পর্যায় হচ্ছে উল্টাটা, তুমি যদি বাম থেকে ডান দিকে যাও, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যেতে চাও, এই দিক থেকে এই দিকে যেতে চাও, এই দিক থেকে এই দিকে যেতে চাও, এই যে এই দিক থেকে এই দিকে যেতে চাও, এই দিক থেকে এই দিকে যেতে চাও, 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা পর্যায় আছে? তুমি এই পাশ থেকে ওই দিকে যেতে চাইলে এই যে এই মাথা বরাবর একটা, তারপর ওইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, রাইট? তার মানে তুমি যদি পর্যায়ের কথা চিন্তা করো, আবারও বলতেছি, পর্যায়ের কথা চিন্তা করলে পর্যায়ের সংখ্যা কিন্তু 7টা। ওভারঅল একটা কন্ডিশন পেয়ে গেছো। এখন ভাইয়া, সব থেকে কম মৌল আছে কোন পর্যায়ে? তুমি কি কখন হিসাব করে দেখেছ যে ভাইয়া কোন পর্যায়ে আসলে সব থেকে কম মৌল আছে, কোন কম মৌল আছে, এবং কোন পর্যায়ে আসলে সব থেকে বেশি মৌল আছে? এগুলো কি কখনো হিসেব করে দেখেছো তুমি? কখনো চিন্তা করেছো যে ভাইয়া কোন পর্যায়টাতে? দেখো, পর্যায়ে কিন্তু এইগুলো কিন্তু এক একটা পর্যায় ভাইয়া, দেখো ভালো করে খেয়াল করো। তাহলে এই যে প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা দেখো, এই যে একটা, আর এখানে মাত্র একটা, অর্থাৎ প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কিন্তু মাত্র 2টা। তার মানে পর্যায় সারণীর সব থেকে ছোট পর্যায় কোনটা? উত্তর হচ্ছে এই যে প্রথম পর্যায় বা 1 নাম্বার পর্যায় হচ্ছে সব থেকে ছোট পর্যায়। তাহলে ভাইয়া সব থেকে বড় কোনটা? বড় হচ্ছে এই যে নিচের দিকে যদি যাও, যেখানে প্রত্যেকটাতে 18টা করে আছে, যদিও বা গ্রুপের যদি হিসাব করি সেটা হিসাব আলাদা, গ্রুপ 3, বাট পর্যায়ের কথা চিন্তা করলে এখানে নিচের দিকে গেলে 18টা করে পাবা। সেই ক্ষেত্রে 18টা ম্যাক্সিমাম থাকতে পারে, সর্বনিম্ন থাকতে পারে 2টা। তার মানে আমি যদি এখানে হিসাব করি, প্রথম পর্যায়ের ক্ষেত্রে যদি আমি হিসেব করি, এখানে প্রথম পর্যায়ের ক্ষেত্রে যদি আমি হিসেব করি যে ভাইয়া প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টা? প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা 1, আর 1 প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে মাত্র হাতে গোনা 2টা। ভাইয়া দ্বিতীয় পর্যায়ের কথা বলো, এই যে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, তাহলে 1 2 3 4 5 6 7 8টা। তার মানে দ্বিতীয় পর্যায়ে মৌলের সংখ্যা টোটাল কয়টা? উত্তর হচ্ছে 8টা। তৃতীয় পর্যায়েও দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা কয়টা? তৃতীয় পর্যায়েও মৌলের সংখ্যা হচ্ছে টোটাল 8টা। তার পরবর্তীতে আসো, এই যে পর্যায়গুলো দেখতে পাচ্ছ, এই পর্যায়গুলোতে মৌলের সংখ্যা কয়টা করে আছে বলো তো? 18টা। 18টা। হ্যাঁ, গ্রুপ হইলে কিন্তু ভিন্ন কথা, গ্রুপের ক্ষেত্রে কিন্তু হিসাবটা ভিন্ন। 3 নাম্বার গ্রুপে মৌলের সংখ্যা সব থেকে বেশি, কারণ তোমার হচ্ছে এখানে কি বলে যে আমার এখানে যদি বলতে চাই 57 থেকে 71 পর্যন্ত অনেকগুলো মৌলই এটার ভিতরে আছে। সেই ক্ষেত্রে গ্রুপের হিসাবটা আলাদা। সব থেকে বড় গ্রুপ হচ্ছে 3 নাম্বার গ্রুপ, বুঝছো? সব থেকে বড় গ্রুপ হচ্ছে 3 নাম্বার গ্রুপ, ওইগুলো নিয়ে আলোচনা করবো নি। সো এটা ওভারঅল একটা ধারণা পেয়েছো নিশ্চয়ই। এখন প্রথমত তোমাকে একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, পর্যায় সারণীতে এই পর্যায় সারণীর মৌলগুলো থেকে 4টা আলাদা ব্লকে ভাগ করা হয়েছে। কিসে ভাগ করা হয়েছে? 4টা আলাদা ব্লকে। একটা হচ্ছে এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, আর একটা হচ্ছে এফ ব্লক। মানে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, করার পরবর্তীতে সর্বশেষ ইলেকট্রনটা যেই ব্লকে প্রবেশ করবে সেই মৌলটা সেই ব্লকের হয়ে যাবে। যেমন আমি একটা সহজ কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি। ধরো তুমি এখানের মধ্যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করতেছো, অথবা তুমি এখানের মধ্যে লিথিয়ামের পরবর্তীতে যদি আমি বলি তোমাকে, ধরো এখানে কার্বনের করতেছো, অথবা তুমি এখানের মধ্যে আয়রনের করতেছো। এই 3টা দিয়ে বুঝবা। এই যে দেখো, এগুলো কোন ব্লক মৌল, কিভাবে খুঁজে বের করব? লিথিয়ামের ক্ষেত্রে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s1, কারণ কি তার আসলে পর্যায় সারণীতে মানে অবস্থান 3 নম্বরে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 3, কার্বনের কিন্তু পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ 1s2 2s2 2p2, রাইট? আর আয়রনের ক্ষেত্রে আমি কি বলবো? 26, তার মানে এখানে হবে 1s2 2s2 2p6
3s2 3p6 4s2 তার পরবর্তীতে হচ্ছে 3d6। এগুলো তো হোপফুলি তোমরা পারো। এখন দেখো এই যে লিথিয়ামে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, দেখো 2s মানে s ব্লকে প্রবেশ করছে। এখানে সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করছে, এস এর পরে কিন্তু পিতে চলে গেছে। এবার এখানে ইলেকট্রনটা কোথায় চলে গেছে, ডিতে চলে গেছে। কোথায় চলে গেছে, ডিতে চলে গেছে। একটা গেছে এসে, একটা পিতে, একটা ডিতে। পরে আরেকটা যদি হিসাব দিতাম সেটা এফে, অনেক বড় হইতো, দরকার নেই, এই তিনটাতে বুঝো। এই যে দেখো সর্বশেষ ইলেকট্রনটা এসে প্রবেশ করলে এটাকে এস ব্লক মৌল বলা হয়। কি ব্লক, এস ব্লক মৌল। তার পরবর্তীতে দেখো সর্বশেষ ইলেকট্রনটা যদি আমার এখানে প্রবেশ করে তাহলে এই যে দেখো পিতে প্রবেশ করলে পি ব্লক মৌল বলা হয়। বুঝছো? সেম একইভাবে দেখো এখানে যদি ডিতে প্রবেশ করে ডি ব্লক মৌল। কি ব্লক, ডি ব্লক মৌল। এখন দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, তুমি যদি এস ব্লক মৌলের কথা চিন্তা করো, এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে এইগুলো। এই যে দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে এস ব্লক মৌল আছে, শুধু একটা ব্যতিক্রম ভাইয়া, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা, করার পরবর্তীতে দেখবা হিলিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা এসে প্রবেশ করছে, 1s2 মানে এসে প্রবেশ করে। সেই ক্ষেত্রে এর মোট মৌলের সংখ্যা যদি আমি এখানে হিসেব করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবং এই যে একটা 14টা। তার মানে এস ব্লক মৌলের সংখ্যা এই যে দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2, বুঝছো? গ্রুপ 1 এবং 2 হাইড্রোজেনটা মানে সরি হিলিয়ামটা ব্যতিক্রম। এদেরকে কি বলা হবে বলো তো, এস ব্লক মৌল। কারণ এদের যে কোনোটাতে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, যে কোনো মৌল, তুমি পটাশিয়ামের ইচ্ছা করলে করো, ক্যালসিয়ামের ইচ্ছা করলে করো, স্ট্রনশিয়ামের করো, মানে যেইটারই মন চাক করো, কোনো সমস্যা নাই। তুমি যেই মৌলটারই ইলেকট্রন বিন্যাস করো না কেন, সর্বশেষ ইলেকট্রনটা কোন ব্লকে প্রবেশ করবে বলো তো, এস ব্লকে প্রবেশ করবে। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে, এস ব্লকেই প্রবেশ করবে। সো এইটাই বলছে আসলে যে সর্বশেষ ইলেকট্রনটা যদি আমার এস ব্লকে প্রবেশ করে সেই মৌলটাকে এস ব্লক মৌল বলা হয়। সেম একইভাবে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এস এর পরে যদি কখনো পিতে প্রবেশ করে, এই যে দেখো এইগুলাকে বলা হয় পি ব্লক মৌল। এইগুলাকে বলা হয় পি ব্লক। এই যে দেখো গ্রুপ 13 থেকে 18 শুধুমাত্র হিলিয়ামটা বাদ, হিলিয়ামটা তো অলরেডি এস ব্লকের মধ্যে চলে গেছে। তাহলে পি ব্লক মৌলের সংখ্যা যদি তুমি হিসেব করো, পি ব্লক মৌলের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 22 23 24 25 26 27 28 30 31 32 33 34 35 36। তার মানে পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা। এই মৌলগুলোকে তুমি যদি হিসেব করো, সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করবে। তো সর্বশেষ ইলেকট্রন যদি পিতে প্রবেশ করে সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হবে, পি ব্লক মৌল। কি ব্লক মৌল, পি ব্লক মৌল। পি ব্লক মৌলের মধ্যে কিন্তু মোটামুটি সবগুলো অপধাতু পড়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, এখন মাঝখানের যে মৌলগুলো রয়েছে না, এই যে দেখো মাঝখানের যে মৌলগুলো ভাইয়া, এইগুলো কোথার মধ্যে পড়বে, এই মাঝখানের মৌলগুলো কোথায় মধ্যে পড়বে ভাইয়া, এই যে মাঝখানের মৌলগুলো মনে রাখবা। মাঝখানের মৌলগুলোর মধ্যে অনেকগুলো অবস্থান্তর মৌল রয়েছে, বাট মাঝখানের মৌলগুলো হচ্ছে ডি ব্লক মৌল। কি ব্লক মৌল, ডি ব্লক। মানে এইটা হচ্ছে এস ব্লক মৌলের অংশ, এইটা হচ্ছে পি ব্লক মৌলের অংশ, এই যে মাঝখানের যে পার্টটা দেখতেছো না এটা হচ্ছে ডি ব্লক। এখানে হিসাব করে দেখবা মোট মৌলের সংখ্যা 41, 41টা হিসাব করে। তবে এখানে দেখো একটা গ্যাপ আছে, যে পর্যায় সারণীতে কোন গ্রুপে সব থেকে বেশি মৌল আছে, গ্রুপ 3-এ। গ্রুপ 3-এ ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপ। সো সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখো এইগুলো আসলে নিচে দিয়ে দিছে, বাট অ্যাকচুয়াল অবস্থান ছিল তাদের উপরে। তার পরবর্তীতে আমি যদি বলি তোমাকে এফ ব্লক মৌলের কথা, এফ ব্লক মৌলের কথা, এই যে এফ ব্লক চলে আসবে আসলে নিচে, যেখানে এফ ব্লক মৌলের সংখ্যা আসলে টোটাল 27টা। বুঝছো? এই নিচের মৌলগুলোকে কি বলবো, নিচের মৌলগুলো আসলে পরীক্ষায় তেমন একটা আসে না, জাস্ট মনে রাখবা এফ ব্লক মৌল বলা হয়। এবং এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে পর্যায় সারণীতে 27খানা। তার মানে আমরা মোটামুটি একটা ওভারঅল কনসেপ্ট পাইলাম যে এই যে পর্যায় সারণী একদম কাটাছেঁড়া করলাম, শুরুর যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এটা হচ্ছে এস ব্লক মৌল, মাঝখানেরগুলো ডি ব্লক, এবং ডি ব্লকের যে এখান থেকে যদি তুমি শুরু করো এই যে 4 থেকে 11 পর্যন্ত ডি ব্লকের এই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। কেন? কারণ হচ্ছে অবস্থান্তর মৌলে D1 থেকে
9 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হয়। D1 থেকে কি হয়, D9 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হয়। D1 থেকে D9 পর্যন্ত, D1 থেকে D9 পর্যন্ত। বোঝাতে পারছি নিশ্চয়ই? সো এইগুলো যদি হিসাব করে এফ ব্লক এখানের মধ্যেও এফ ব্লক মৌলে অন্ত অবস্থান্তর মৌল রয়েছে। জাস্ট আমি একটা বেসিক কনসেপ্ট দিলাম যে কোন ব্লকের মৌল কোথায় পড়তেছে, আর কিছু লাগবে না তেমন একটা। আরও যেগুলো লাগবে এগুলো পরে আলোচনা করতেছি। চলো কিছু আমরা এমসিকিউ সলভ করি। দেখো তো তুমি এই প্রশ্নটার উত্তর পারো কিনা। এটা আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করাতে নিয়ে এসেছে। দেখো এখানের মধ্যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে নিচের কোন মৌলটি উপধাতু। দেখো ভাইয়া, অপধাতু বলুক বা উপধাতু বলুক, যেটাই বলুক না কেন উত্তর কিন্তু সেম, বা সেমি কন্ডাক্টর বলুক। আমরা একটা সুন্দর কি পড়েছি, ট্রিক্স পড়েছি, নিশ্চয়ই মনে আছে। সেটা কি, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। জিতে হচ্ছে জার্মেনিয়াম, এসআইতে সিলিকন, আসেন হচ্ছে এস আর্সেনিক, এসবিতে হচ্ছে অ্যান্টিমনি, টিতে হচ্ছে টেলোরিয়াম, বিতে হচ্ছে বোরন। এইগুলো সবগুলো নাম মুখস্থ রাখতে হবে। তাহলে উপধাতু এখানের মধ্যে কোনটা পড়তেছে দেখো, এই যে দেখো এখানে কিন্তু আবার সালফার দেখে আবেগের বশত সালফার দাগায় দিও না। এখানে উত্তর কি হবে বলো তো, উত্তর হবে এখানের মধ্যে জার্মেনিয়াম। তবে এখানের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, সালফার একটা কি ছিল, পিক্স, মনে আছে পিক্স, কঠিন অধাতুগুলোর নাম। পিক্সে কিন্তু সালফার আছে, একদম বলে দিবা সালফার হচ্ছে একটা অধাতু, কিন্তু এই অধাতুটা হচ্ছে কঠিন অধাতু। দেখছো কত ডিটেলসে শিখেছো, কত ডিটেলসে শিখেছো। জিঙ্ক একটা কি, জিঙ্ক হচ্ছে একটা ধাতু, অবস্থান্তর মৌল, ডি ব্লক মৌলের ধাতু। সোডিয়াম, আম থাকলে তো এমনিতেই ধাতু, বুঝছো। এটা হচ্ছে জার্মেনিয়াম। তারপর কোনটা উপধাতু নয় বা অপধাতু নয় বলতে পারো, উপধাতু নয় কোনটা একটু বলো তো দেখি ভাইয়া, খাতার মধ্যে একটু খুঁজো তো দেখি তো কয়জন খুঁজে বের করতে পারো এটা, একটু খুঁজো দেখি, খুঁজে বের করতে পারতেছো? ঠিক আছে, নিচের কোনটা আসলে অপধাতু? ওই যে বললাম ঘুরে ফিরে একই জিনিস, জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। এখন দেখো ভালো করে খেয়াল করে এখানের মধ্যে অপশনগুলো খুঁজো, তাহলে কোনটা নয় বলছে, কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়তে হবে, কোনটা হয় বা কোনটা নয় দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে এখন তুমি যদি প্রথমেই দেখে দাগাই দাও তাহলে কিন্তু ঝামেলা। নয় 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 মানে না, সিলিকন তো ভাই হয়, এই যে দেখো সিলিকন আছে, আর্সেনিক এখানে দেখো আর্সেনিক, আর্সেনিক কই এখানে আছে, এই যে দেখো আর্সেনিকে তো হয়, এন্টিমনি দেখো এসবি, এসবি এই যে দেখো এন্টিমনিও তো আছে, তাহলে নাইকে স্ক্যান্ডিয়াম। তার মানে তোমাকে কিন্তু সবগুলোর নামই মুখস্থ রাখতে হবে, সেটা ট্রিক্স দিয়ে হোক এমনি হোক, মুখস্থ মানে মুখস্থ রাখতে হবে, আর কিছু করার নাই, বুঝছো। তারপর কোনটা মৌলটি ক্ষার ধাতু, এই যে ভালো একটা প্রশ্ন করেছে, কোনটা ক্ষার ধাতু। সবসময় এই পর্যায় সারণীর কিছু জিনিস আসলে তোমাদেরকে এখনো বলা হয়নি, আসো আগে ক্লিয়ার করি। এই যে মৌলগুলো দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ এই যে মৌলগুলো দেখতে পাচ্ছ, এক একটা গ্রুপের এক একটা নাম আছে যেগুলো তোমাদের মুখস্থ রাখা বলতে পারো ফরজ। এগুলো মুখস্থ রাখা তোমাদের কি ফরজ। এই যে প্রথমটাকে কি বলবো, প্রথমটাকে বলবো এই যে গ্রুপ 1-এর যে মৌলগুলো রয়েছে এইগুলোকে বলা হয় ক্ষার ধাতু, শুধুমাত্র হাইড্রোজেন বাদ দিয়ে। হাইড্রোজেন তো একটা অধাতু, ক্ষার ধাতু, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। এর এই যে শুধুমাত্র হাইড্রোজেনটা বাদ, শুধুমাত্র হাইড্রোজেনটা বাদ, এটা আসলে কোনো ক্ষার ধাতু না। ক্ষার ধাতু কেন বলা হয় বলো তো ভাইয়া, কারণ এরা যখন পানির সাথে বিক্রিয়া করে, ধরো লিথিয়াম, লিথিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করে তখন লিথিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই যে এগুলো আমরা পড়বো ক্লাসে। তো এই যে লিথিয়াম যে হাইড্রোক্সাইড তৈরি করলো এটা কিন্তু একটা ক্ষার, তো মানে ক্ষার তৈরি হয় যেই ধাতুর মাধ্যমে সেইগুলোকে ক্ষার ধাতু বলা হয়। প্রত্যেকটাই আসলে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। সোডিয়াম বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এটা একটা ক্ষার। পটাশিয়াম বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এটাও একটা ক্ষার। তাহলে প্রত্যেকটাই কি তৈরি করতেছে, ক্ষার তৈরি করতেছে, যার কারণে এদেরকে কি বলা হয়, এদেরকে ক্ষার ধাতু বলা হয়।
এদেরকে কি বলা হয়? এদেরকে ক্ষার ধাতু বলা হয়। কি ধাতু বলা হয়? ক্ষার ধাতু। প্রত্যেকটাকে কি বলা হয়? ক্ষার ধাতু। তার মানে এই গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। তারপরের যে মৌলগুলো গ্রুপ 2 এর মৌলগুলোকে দেখতে পাচ্ছ, এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। মৃৎ ক্ষার। মৃৎক্ষার ধাতু। ধাতু মানে কি বুঝায়? ধাতু মানে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকেই তো ধাতু বলে, রাইট? আচ্ছা, বইয়ের মধ্যে অনেক সংজ্ঞা আছে, টং টং করে শব্দ করে, যাই হোক ওই সবে না যাই। এখন দেখো মৃৎক্ষার মানে কি? মৃৎ মানে মাটি, তাহলে মাটি থেকে যেই সকল ক্ষার পাওয়া যায় তাদেরকে মৃৎক্ষার বলা হয়। আসলে বেসিক্যালি এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম এদেরকে আসলে মাটির নিচ থেকে পাওয়া যায়। তাহলে মাটির নিচ থেকে পাওয়া যায় জন্য এদেরকে কি বলা হয়? মৃৎক্ষার বলা হয়। এদেরকে কি বলা হয়? মাটির নিচ থেকে পাওয়া যায় জন্য এদেরকে কি বলা হয়? মৃৎক্ষার বলা হয়। বোঝাতে পেরেছি? তার পরবর্তীতে এই যে মাঝখানের যে মৌলগুলো এগুলো তো ডি ব্লক, ঠিক আছে, কিন্তু এই যে দেখো D1 থেকে D9 পর্যন্ত যাদের ইলেকট্রন বিন্যাস, এই যে তোমরা ইলেকট্রন বিন্যাস করে D1 থেকে D9 ক্যাটায়নিক অবস্থা, এগুলো আমরা ডিটেলসে পড়বো। এই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। হ্যাঁ হ্যাঁ, একটা গ্রুপ আছে গ্রুপ 11, যেই গ্রুপে 11 তো না, দাঁড়া আমি এখানে দেখি, এই যে গ্রুপ 11, হ্যাঁ গ্রুপ 11, এই যে দেখো, এই যে 11, এই গ্রুপের মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। কি বলা হয়? মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, এইটা একটু মনে রাখবা ভাইয়া, এইটা একটু মনে রাখবা যে ভাইয়া কেন মুদ্রা ধাতু বলা হয়। কারণটা খুবই সহজ, এই যে দেখো কপার বলো, সিলভার বলো, গোল্ড বলো, রন্টোজিয়াম বলো, যেটাই বলো না কেন, এইগুলো থেকে কপার মানে কি? কপার মানে হচ্ছে তামা বলা হয়, বুঝছো? সো এই তামা বলো, সিলভার, সিলভার তো চিনো নিশ্চয়ই, রূপা, বুঝছো? তারপর অরাম, এই মানে অরাম, অরাম মানে গোল্ড, গোল্ড তো মুদ্রা, রাইট? মানে বর্তমান সময়ে টাকা মানে আমরা কাগজের টাকা বুঝি, আসলে আগে কিন্তু টাকা পয়সা, সম্পত্তি এগুলো বলতে কিন্তু এইগুলোকেই বোঝানো হতো। বুঝাইতে পারছি? এইগুলোকে বোঝানো হয়তো। ক্লিয়ার সবাই? হোপফুলি বুঝতে পেরেছ। এখন তার পরবর্তীতে তবু এইগুলো একটু মনে রাখবা, মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে নিচের কোনটা মুদ্রা ধাতু। ক্লিয়ার? আবার হচ্ছে অবস্থান্তর মৌল কিন্তু এই পর্যন্ত, এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত এই মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। বুঝাইতে পারছি? স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল নয়, বুঝছে? হ্যাঁ, ডি ব্লক মৌল স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, বাট অবস্থান্তর মৌল নয়। আচ্ছা, এগুলো ডিটেলসে আমরা ক্লাসে আলোচনা করবো নি ইনশাল্লাহ, ডিটেলস ক্লাসে। এখন দেখো এখানের মধ্যে কি আছে? 13 নাম্বার গ্রুপ, তার পরবর্তীতে 14 নাম্বার গ্রুপ, তারপর 15 নাম্বার গ্রুপ। নামকরণটা শুরু হয় বেসিক্যালি 15 নাম্বার গ্রুপ থেকে। এই 15 নাম্বার গ্রুপের মৌলগুলোকে আসলে নিক্টোজেন বলা হয়। কেন নিক্টোজেন বলা হয়? কারণ এইগুলো শ্বাসরোধকারী মৌল। কেন? মানে এইগুলো যদি তুমি আশপাশে আসো তুমি নিঃশ্বাস নিতে পারবে না। নিউজিল্যান্ডে একটা চেম্বার আবিষ্কার করা হয়েছে, যাই হোক, সো ওইটা এমন একটা বলে যে স্বেচ্ছায় মৃত্যু যারা বরণ করতে চাও তাদের জন্য এই চেম্বারটা, অর্থাৎ ওই চেম্বারের মধ্যে ঢুকানোর পরবর্তীতে নাইট্রোজেন গ্যাস নিঃসরণ করা হয়। নাইট্রোজেন গ্যাস নিঃসরণ করার মাধ্যমে মানুষটারে মেরে ফেলা হয়। কেন জানো? নাইট্রোজেন গ্যাস আসলে আর নিঃশ্বাস নেওয়া যায় না। সো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তুমি বলতে পারো ভাই আমরা আর্সেনিক তো পানির মধ্যে খাই, তুমি একটু গ্যাস করো তাহলে বুঝতে পারবা। স্যার তার মানে এইটাকে আসলে গ্রুপের নাম কি? গ্রুপের নামটা হচ্ছে নিক্টোজেন। এই 15 নাম্বার গ্রুপের নাম হচ্ছে নিক্টোজেন। নিক্টোজেন, নিক্টোজেন হচ্ছে 15 নাম্বার গ্রুপ। নিক্টোজেন মানে কি? নিক্টোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী গ্রুপ। শ্বাসরোধকারী, রোধকারী, কি বলবো? শ্বাসরোধকারী। নিক্টোজেন মানে কি? নিক্টোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী। নিক্টোজেন মানে কি? নিক্টোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী। তার পরবর্তীতে গ্রুপ 16 মৌলের কথা বলি যদি, গ্রুপ 16, গ্রুপ 16 মৌলগুলোকে বলা হয় আকরিক উৎপাদনকারী। কি বলা হয়? আকরিক। আকরিক মানে কি? হ্যাঁ, আকরিক উৎপাদনকারী। কি বলা হয়? আকরিক উৎপাদনকারী। আকরিক উৎপাদনকারী গ্রুপ। উৎপাদনকারী গ্রুপ, এটা মানে কি ভাইয়া? আকরিক মানে কি? এটা 19-এ পড়েছ, যদি না পড়ো তবু আমি তোমাদেরকে বলে দিই। আকরিক উৎপাদনকারী গ্রুপ কোনগুলোকে বলা হয়? যাদেরকে আসলে মাটির নিচ থেকে যাদেরকে লাভজনকভাবে উত্তোলন করা যায় তাদেরকে বলা হয়
আকরিক লাভজনক হতে হবে। ধরো তুমি 10 টাকা খরচ করে মাটির নিচে খুঁড়েছ, তুমি মাটির নিচে খুঁড়ে গিয়ে একটা জিনিস পাইলা যেটার দাম 5 টাকা, সেটাকে আকরিক বলবো না। তাহলে তুমি মাটির নিচে খনন করছো, করার পরবর্তীতে মাটির নিচে গিয়ে দেখো 5 টাকা খরচ করে 500 টাকা পেয়ে গিয়েছো, লাভে লাভ। তাহলে ওই যে জিনিসটা পাইলা ওইটাই আকরিক। মানে লাভ হইলেই আকরিক হয়, লাভ না হইলে আকরিক হয় না। লাভ মানে কি? তোমার লাভ মানে তো লাভ থাকতে হবে, রাইট? মানে তোমার পক্ষ মানে বলতে পারো। এখন লাভের, আমি তো এত বাংলা পারি না, লাভের এখন সিনোনিম কি বলবো আসলে। যাই হোক, তুমি যদি লাভবান হও সেই মৌলগুলোকে, তার মানে এই মৌলগুলো মাটির নিচ থেকে লাভবানভাবে তোলা যায়, যার কারণে মানে যার সাথে এইগুলো সিঙ্গেল অবস্থায় থাকে না, এগুলো যৌগ অবস্থায় থাকে। হ্যাঁ, বিভিন্ন মৌল হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করে, সালফারের সাথে মিলে অণু গঠন করে। তো যেটাই হোক, সো এরা আসলে মাটির নিচ থেকে এদেরকে লাভজনকভাবে উত্তোলন করা যায়। এখন তুমি মাটি দিয়ে কোদাল খুঁড়ে যদি উত্তোলন করতে চাও তাহলে তো পাবা না, বুঝতে পারছো? তার পরবর্তীতে দেখো, এই যে দেখো গ্রুপ নাম্বার হচ্ছে 17। 17 নাম্বার গ্রুপের মৌলগুলোকে কি বলা হয় বলো তো ভাইয়া? হ্যালোজেন বলা হয়। কি বলা হয়? হ্যালোজেন। 17 নাম্বার গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? আদর করে 17 নাম্বার গ্রুপের মৌলগুলোকে আমরা হ্যালোজেন বলে ডাকি। হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী। লবণ মানে এই মৌলগুলো, যেমন এখানে ক্লোরিনের কথা বলো বা ফ্লোরিন বলো, ক্লোরিনটা বেসিক। ক্লোরিন যখন সোডিয়ামের সাথে মিলে যায় সোডিয়াম ক্লোরাইড হয় না? তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা কি? এটা একটা লবণ। তা ক্লোরিন যখন পটাশিয়ামের সাথে মিলে পটাশিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। হ্যাঁ, ফ্লোরিনও হয়, ক্যালসিয়াম, আমি জাস্ট ক্লোরিন দিয়ে লিখতেছি, এটাও কি? এটা হচ্ছে একটা লবণ। প্রত্যেকটা এক একটা কি ভাইয়া? প্রত্যেকটা এক একটা লবণ। তার মানে এখানের মধ্যে যদি তুমি খেয়াল করো প্রত্যেকটা জিনিস এক একটা আসলে কি? প্রত্যেকটা জিনিস লবণ। এরা আসলে লবণ উৎপন্ন করে, এরা লবণ উৎপাদনকারী গ্রুপ। বুঝতে পেরেছো? উপরের মৌলগুলো যদিও বা এত নিচের না, এইগুলো একটু মনে রাখতে হবে। তার পরবর্তীতে যদি 18 নম্বর গ্রুপের মৌল বলি, এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে নোবেল গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, সুন্দর একটা নাম আছে, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। এবং তুমি চাইলে এইগুলাকে নোবেল গ্যাস বলতে পারো, নোবেল গ্যাস। বুঝছো? নোবেল গ্যাস। বুঝতে পারছো আমার কথা? কেন নোবেল গ্যাস? কারণ এদেরকে নোবেল দেয়া হয়েছে। কেন নোবেল দেয়া হলো? কারণ হচ্ছে এই যে মৌলগুলোকে দেখতে পাচ্ছ, এরা ইলেকট্রন গ্রহণও করে না, ত্যাগও করে না, ভদ্র মানুষ। মানে ওরা যৌগ গঠন করে, হ্যাঁ 2-1 সময় জেনন গঠন করে, বাট ওইটা আলাদা হিসাবে, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। এই মৌলগুলো, সব মৌলগুলো চাই গ্রুপ 18 মৌলের মতো হতে। এই জন্য তো সমজ জীবন, দুনিয়ার যত বন্ধন, কেন এত বন্ধন গঠিত হয়? কারণ সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা লাভ করতে, সবাই চায় অষ্টক পূর্ণ করতে। সো যার কারণে এই মৌলটা অলরেডি অষ্টক পূর্ণ অবস্থায় আছে, এরা নিষ্ক্রিয়, এরা ইলেকট্রন দানও করে না, গ্রহণও করে না, যার কারণে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এবং এই গ্যাসগুলো আসলে কি হয় বলো তো? এদেরকে নোবেল গ্যাসও বলা হয়। বুঝতে পারছি? ওভারঅল যে মানে পর্যায় সারণীটা দেখতে পারতেছো, কোনটাকে কি বলা হয়, কেন বলা হয়, সবগুলো কিন্তু এক্সপ্লেইন করে দিয়েছি। হোপফুলি তোমরা বুঝতে পেরেছ, হোপফুলি তোমরা এখন পারবা। চলো আমরা কিছু এমসিকিউ এর উত্তর দিই। দেখো, কোন মৌলটি ক্ষার ধাতু? তাহলে ক্ষার ধাতু কিভাবে বুঝবো? ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1-এর যে মৌলগুলো রয়েছে, গ্রুপ 1, গ্রুপ কত বলো তো ভাইয়া? গ্রুপ 1-এর যে মৌলগুলো রয়েছে সেইগুলোকে ক্ষার ধাতু বলা হয়। তাহলে গ্রুপ 1-এর মৌলর মধ্যে এখানে কি পড়তেছে বলো তো ভাইয়া? সোডিয়াম কিন্তু গ্রুপ 1-এর মৌল। এখন গ্রুপ নির্ণয় করা তো জানো, এছাড়া গ্রুপ 1-এর মৌলগুলো মনে রাখার অনেক সুন্দর উপায় আছে। যেমন এখানের মধ্যে বলতে পারে হাই লিনা কে রুবিনা সেচে ফেলেছে, বিরানি মোগলাই কাবাব সরিয়ে সারের বাটিতে রাখো। হ্যাঁ, তারপরে যে বাংলাদেশের আলু গেল ইন্ডিয়া থাইল্যান্ড, কাল সিলেট গেলে টিন পাবে, নদীর পারে আসবে সবাই বিকেলে, OSSC-তে পড়ে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এগুলো তো আসলে এমনি মনে থাকবে। জাস্ট আমি একটু জাস্ট ইয়াগুলো বলে দিলাম আর কি। এভাবেও মনে রাখতে পারো, সরাসরি মুখস্থ করতে ফেলতে পারো যে ভাইয়া হাইড্রোজেন, গ্রুপ 1-এর মৌল হাইড্রোজেন তো একটা অধাতু, তারপরে থেকে যদি শুরু করি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফেরান্সিয়াম,
তা আমার তো মুখস্থ আছে, তুমিও মুখস্থ করে ফেলো। আর তোমার যদি মনে হয় না ভাইয়া মুখস্থ তো থাকতেছে না, আমি আসলে কবিতা দিয়ে মনে রাখবো যে লিনাকে রুবিনা, হাই লিনাকে রুবিনা সেচে ফেলেছে, তোমার যা খুশি তা দিয়ে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কোনটা আসলে দেখো তো ভাইয়া, মৃৎ ক্ষার ধাতু, এই যে দেখো ক্ষার ধাতু কোনটা, ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1-এর মৌল। তার পরবর্তীতে মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার মানে মাটি থেকে পাওয়া যায়, তাহলে মৃৎ ক্ষার ধাতুর গ্রুপের সংখ্যাটা কত বলো তো ভাইয়া, গ্রুপ 2। তাহলে গ্রুপ 2 এর মৌলের কোনটা বলো তো ভাইয়া, ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মৌল। বোঝাতে পেরেছি? হোপফুলি বুঝতে পেরেছ। তার পরবর্তীতে দেখো কোনটা আদর্শ মৌল। একটা জিনিস মনে রাখবা ভাইয়া, একটা জিনিস মনে রাখবে, এই যে আদর্শ মৌল কোনটা অথবা কোনটা আদর্শ মৌল নয়, এইটা একটু আমি তোমাদেরকে দেখাই। এই যে আদর্শ মৌল কোনটা আসলে দেখো ভালো করে খেয়াল করো। ও আচ্ছা, অপধাতু অধাতুর ক্ষেত্রে যে নিচের মৌলগুলো কিন্তু ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপের মৌল, এগুলো একটু বলতে ভুলে গিয়েছি। নিচের মৌলগুলো এফ ব্লকের মৌল, এগুলোকে ল্যান্থিনাইট এবং অ্যাক্টিনাইট বলা হয়। মনে রাখবা সবসময় ভাইয়া, এই যে এস ব্লক দেখতেছো না, এস ব্লক এবং পি ব্লকের মৌলগুলো আছে না, এদেরকে আদর্শ মৌল বলা হয়। এই যে দেখো এস ব্লক এবং পি ব্লকের যে মৌলগুলো রয়েছে এদেরকে আসলে আদর্শ মৌল বলা হয়। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া কেন এদেরকে আদর্শ মৌল বলা হয়? আদর্শ মৌল ব্লক আছে কয়টা? ব্লক আছে আসলে 4টা। কি কি? এস, পি, ডি, এফ। তাহলে প্রথম দুইটাকে কেন আদর্শ, তাদের কি প্রথমে পড়ে এই জন্য? উত্তর হচ্ছে না। তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে একটা নীতি রয়েছে, আহ্বাও নীতি, সেই নীতিটা কিন্তু যারাই মেনে চলে তাদেরকে আদর্শ বলা হয়। ভাইয়া দেখো ডি ব্লকে এসে তোমরা 9-10-এ কিন্তু অলরেডি পড়েছ, ক্রোমিয়াম এবং কপার তারা কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। হ্যাঁ, এখানে শুধু ক্রোমিয়াম আর কপারই করে না ভাই, নিচের এই মৌলগুলোও করে। এই যে নিচের মৌলগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম পাপি সেম হয়েছে, বুঝছো? তার মানে এই যে দেখো এই গ্রুপের মৌলগুলো করা মানে কি, এই যে ডি ব্লক তো পুরোটা ভাইয়া। তাই এতগুলো মৌলের মধ্যে এই কয়েকটা মৌলের জন্য কি আসলে সবারই বদনাম হয়? দেখো যখন একটা কলেজে সকল বা স্কুলে সকল স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, সবাই জিপিএ 5, একজন ফেল, কোনটা বেশি হাইলাইট হয়? কোনটা বেশি হাইলাইট হয়? একজন ফেলটা বেশি হাইলাইট হয়। যে একটা স্কুলে 100 জন শিক্ষার্থীর মধ্যে 99 জন এ প্লাস, একজন ফেল, তখন বলবে ওই স্কুলে কিন্তু একজন ফেল করছে, ওর কিন্তু সিরিয়ালটাও পিছনের দিকে চলে যাবে। সেম একইভাবে ডি ব্লক মৌলের মধ্যে এবং এফ ব্লক মৌলের মধ্যে এরকম ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। এই ব্যতিক্রম হবার কারণে আসলে তারা আদর্শ মৌল হতে পারে না, তারা আহ্বাও নীতি মেনে চলে না, যার কারণে আসলে তাদেরকে আদর্শ মৌল বলা হয়। এস এবং পি ব্লক অথবা প্রতিনিধি মৌল বলা হয়। কি? প্রতিনিধি অথবা আদর্শ মৌল বলা হয়। কি বলা হয়? প্রতিনিধি মৌল অথবা আদর্শ মৌল। সো এইখানের মধ্যে ওইটাই দেখো, আমরা দেখো আদর্শ মৌল কোনটা, এস ব্লক এবং পি ব্লকের মৌল। এখন খুঁজে বের করবা। সিলিকন, ম্যাঙ্গানিজ কিন্তু ডি ব্লক মৌল, এটা তো হবেই না। তাহলে ক্লোরিন, এই যে জিঙ্ক তো ডি ব্লক মৌল হবে না। স্ক্যান্ডিয়াম, কপার দুইটাই ডি ব্লক। ম্যাগনেসিয়াম দেখো এটা হচ্ছে পি ব্লক, সরি এস ব্লক মৌল। ক্লোরিন এটা হচ্ছে পি ব্লক মৌল। তাহলে এটা হচ্ছে উত্তর। সবসময় মনে রাখবা এস এবং পি কেন, কারণ তারা আসলে সবসময় আহ্বাও নীতিটা মেনে চলে, যার কারণে। তার পরবর্তীতে কোনটা আদর্শ মৌল নয়, একটু খুঁজে বের করো তো দেখি, কয়জন পারো করতে? একটু খুঁজে বের করো তো দেখি, তোমাদেরকে একটু খুঁজে বের করার সময় দিচ্ছি, করো তো দেখি। আদর্শ মৌল নয় বলেছে ভাইয়া। দেখো এইটা হচ্ছে এস ব্লক, এটা হচ্ছে পি ব্লক, এটা হবে, এটা এস ব্লক, এটা পি ব্লক, এটা এস ব্লক, এটা এস ব্লক। এইটা দেখো এই দুইটা কিন্তু আসলে নয়। কেন ভাইয়া এই দুইটা নয়? কারণ দুইটাই আসলে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল কখনো আদর্শ মৌল হতে পারে না। বলো তো তরল অধাতু কোনটা? এটা অলরেডি পড়িয়ে দিয়েছি না, দেখিয়েছ না, দেখছো তো? সো তরল অধাতু, একমাত্র পর্যায় সারণীর তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। মানে জিনিসগুলো দেখো, তুমি পড়ার আগে বা পড়ার শুরুতে এই জিনিসগুলো যখন দেখতাম মনে হতো না আসলে ক্ষার মৃৎক্ষার পারতে পারো, আদর্শ মৌল কোনগুলো, তরল অধাতু কোনটা, ধাতুই তো ঠিক মতো চিনি না, তরল কোনগুলো, এগুলো কিন্তু সব দেখো আমি কিন্তু এখানে সবগুলো লিখে দিয়েছি। এই যে দেখো তরল অধাতু, এই যে দেখো অধাতুর মধ্যে একটাই মাত্র তরল অধাতু রয়েছে যেটার নাম আসলে ব্রোমিন। বুঝতে পেরেছ? সো এইগুলো কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। তার পরবর্তীতে দেখো কোনটা কঠিন অধাতু। ওই যে কঠিন অধাতুর কথা মনে হইলে পিক্স অ্যাট সি মনে রাখবা, পিক্স অ্যাট সি। তাহলে এখানের মধ্যে কোনটা আছে বলো? পতে ফসফরাস প্রথমটাই আছে, তাহলে প্রথমটাই উত্তর।
প্রথমটাই আছে, প্রথমটাই উত্তর। কোনটা? গ্যাসীয় অধাতু। তাহলে গ্যাসীয় অধাতু কোনটা বলো তো ভাইয়া? গ্যাসীয় অধাতু, গ্যাসীয় অবস্থায় কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় অধাতু। তার পরবর্তীতে অবস্থান্তর ধাতু নয় কোনটি? অবস্থান্তর ধাতু নয়। তাহলে অবস্থান্তর ধাতু হওয়ার জন্য আমি তোমাদেরকে বলি, তুমি স্বাভাবিকভাবে অবস্থান্তর ধাতু আরও আছে, বাট পারমাণবিক সংখ্যা 22 থেকে 29 মনে রাখবা, মানে এটা তোমার সিলেবাসের মধ্যে। তাহলে 22 থেকে 29-এর মধ্যে কোনটা পড়তেছে না? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানিডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ তাহলে কত? 25। ম্যাঙ্গানিজ, আয়রন 26, আয়রন হচ্ছে 26, আর কোবাল্ট হচ্ছে 27, আয়রন হচ্ছে 12। তাহলে তুমি আমাকে বলো তো কোনটা অবস্থান্তর মৌল নয়? অবস্থান্তর মৌল হওয়ার জন্য শর্ত হচ্ছে মৌলের সংখ্যা, মানে তোমার সিলেবাস অনুসারে আরও আছে অবস্থান্তর মৌল, ওইগুলো আপাতত লাগবে না। তো প্রথমে আমি যদি 22 থেকে 29 পারমাণবিক সংখ্যা দিয়ে মনে রাখতে পারি, এই উত্তরগুলো অনায়াসে করতে পারবে। এই যে দেখো ম্যাগনেসিয়াম, এটা অবস্থান্তর মৌল হবে না। বোঝাতে পেরেছি? এই বলো তো তোমরা আমাকে, এই 10টা যে বহু নির্বাচনী প্রশ্ন আমরা সলভ করলাম, ওভারঅল কিন্তু আমরা একটা কনসেপ্ট পেয়ে গেলাম যে পর্যায় সারণী থেকে কীরকম জিনিসগুলো তোমাদের জানা প্রয়োজন। হ্যাঁ, পর্যায় সারণীর উপর থেকে আমি প্রথমে একটা প্রশ্ন যেটার উত্তর দিইনি, কতগুলো মৌলের নাম মুখস্থ রাখবা বলেছি, বাট পর্যায় সারণীতে যেমন তোমার এই সোজা বরাবর 30টা মৌল মনে রাখতে হবে, আবার উপর থেকে নিচেও মনে রাখতে হবে। হাইলিনা, কে, রুবিনা, সেচে, ফেলেছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, হ্যাঁ উপর থেকে নিচের দিকে বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, কার্বন, সিলিকন, মানে উপর থেকে অ্যাটলিস্ট তোমরা এইটুক অ্যাটলিস্ট মুখস্থ রাখো, এইটুক পর্যন্ত অ্যাটলিস্ট মুখস্থ রাখো। বুঝছো? যে এই তিনটা করে অ্যাটলিস্ট মুখস্থ রাখো ভাই, এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এই দুইটা গ্রুপ 1 এবং গ্রুপ 2, মাঝখানের 11 মানে হচ্ছে 21 থেকে 30, এই মানে পারমাণবিক সংখ্যা যাদের, আর এখানে মাঝখানে 3টা করে মৌল প্রত্যেকটা গ্রুপের মনে রাখো। হোপফুলি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।